মৃত্যুর পর স্বর্গপ্রাপ্তি না নরক প্রাপ্তি নাকি মোক্ষ লাভ? থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন সনাতন জ্যোতিষশাস্ত্রে যাবতীয় বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের লিখিত আছে, যা বিশ্লেষণ করলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি। জন্ম এবং মৃত্যু সাধারণত যে কোনো মানুষ বা যে কোনো জীবাত্মা যখন জন্মগ্রহণ করে তখনই তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। কার কত আয়ুষ্কাল থাকবে সেটা তার কুণ্ডলিতেই কিন্তু স্থিত হয়ে যায়। তবে জন্ম ও মৃত্যুর যে রহস্য সেটা কিন্তু প্রকৃতি তার নিজের কাছেই রেখে দিয়েছে। সেই রহস্য ভেদ করা সাধারণ মানুষের পক্ষে কিন্তু অসম্ভব। তবে প্রাচীন যে সকল ঋষি মুনিগণ এই বিষয় বা এই শাস্ত্র নিয়ে বিভিন্ন গবেষণা করেছে, তারা কিন্তু খোঁজ চালিয়েছে নক্ষত্র, গ্রহ, তাদের প্রভাব কিভাবে মানুষের ওপর পড়ে বা প্রাণী জীবাত্মার ওপর পড়ে, সেই নিয়েই কিন্তু খোঁজ তারা চালিয়েছে। এবং এই খোঁজে তারা জানতে পেরেছে যে একজন জীবাত্মা সে মোক্ষপ্রাপ্তি হবে নাকি তার আবার দ্বিতীয় জন্ম হবে, সেটার বিচার কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবেই লিপিবদ্ধ করেছেন। কর্ম হলো আমাদের প্রধান, এবং এই কর্ম থেকেই, আমাদের জ্ঞান থেকেই আমরা কিন্তু এই বিষয়গুলো জানি। তাহলে পরে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আজকে আলোচনা করব মৃত্যুর পরে জীবাত্মার গতি কোন দিকে যাচ্ছে। নমস্কার, আমি সুজিত পাঠক, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকের এই ইন্টারেস্টিং আলোচনাতে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা শাস্ত্রীয় মতে চারটি পুরুষার্থ পাই। একটি হচ্ছে ধর্ম, একটি হচ্ছে অর্থ, একটি হচ্ছে কাম এবং একটি হচ্ছে মোক্ষ। এই চারটি পুরুষার্থ নিয়েই কিন্তু আমাদের চলতে হয় এবং চারটি পুরুষার্থ আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার যে পন্থা সেটাই কিন্তু তৈরি করে দেয়। আমরা জ্যোতিষশাস্ত্রে দেখি সাধারণত আমাদের তিনটি ত্রিকোণ আমরা পাই। একটা হচ্ছে 1 অর্থাৎ লগ্ন, একটি হচ্ছে 5 নম্বর ঘর এবং একটি হচ্ছে 9 নম্বর ঘর। এই তিনটে মিলে হচ্ছে একটি ত্রিকোণ। এই তিনটেকে আমরা ত্রিকোণ বলি। ঠিক সেরকমই পুরুষার্থ যদি আমরা জ্যোতিষশাস্ত্র থেকে বিচার করি, সেখানে আমরা চারটি ত্রিকোণ পাবো ধর্ম, অর্থ, কাম, মোক্ষের। অর্থাৎ মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। এই যে চারটে তত্ত্ব আমরা পাচ্ছি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটি তত্ত্ব থেকে আমরা চারটি পুরুষার্থ বিচার করব। প্রথম ত্রিকোণ হলো ধর্ম ত্রিকোণ। যদি আমি মেষ রাশি থেকেই বিচার করি, সে আপনার যে কোনো লগ্নই হতে পারে, কিন্তু আমি কালপুরুষের মস্তক ধরেই বিচার করছি। তাহলে পরে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই তিনটি মিলিত হলে পরে যে কোণটা সৃষ্টি হচ্ছে সেটি হলো ধর্ম ত্রিকোণ। এই ধর্ম ত্রিকোণ যদি কারুর বলবান হয় তাহলে পরে কিন্তু সে ধর্মের পথে চালিত হবে। ধর্ম মানে এই নয় যে ঠাকুরের সামনে বা ঈশ্বরের সামনে বসে ধ্যান করা। ধর্ম মানে হচ্ছে সে তার নৈতিক ধর্ম পালন করবে এবং ধর্মীয় পথে সঠিকভাবে চলে সে কিন্তু মোক্ষের দিকে অগ্রগতি হবে, তার অগ্রগতি ওখানে বাড়বে। আমাদের লগ্ন মানে হচ্ছে আমার নিজের শরীর এবং নবম হচ্ছে আমার পিতা। পিতা ছিল তাই আমি এসছি এবং পিতার ধর্মেই কিন্তু আমার ধর্ম, এবং তারপরে আমার থেকে আমার পঞ্চম স্থান আমার সন্তানের স্থান, সেখানেও কিন্তু ধর্ম পর্যবসিত হলো। তা কাজেই ধর্মস্থানকে আমরা এইভাবেই চিন্তা করব। যদি সেখানে অশুভ কোনো গ্রহ থাকে বা ধর্ম ত্রিকোণ যদি কোনো রকম ভাবে এফেক্টেড হয় তাহলে পরে সে ধর্মান্তরিত হবে এবং তার থেকেও বড় কথা সে কিন্তু ধর্মীয় পথে চলবে না। তা মানুষের ধর্ম কি? তার পরিবারকে রক্ষা করা, তার সন্তানকে রক্ষা করা, তার ফ্যামিলিকে দেখা, তার পিতামাতাকে দেখা, সামাজিক নৈতিক দায়িত্বগুলো পালন করা। কোনো রকম ধর্মই কিন্তু সে পালন করবে না। আর যদি সবল হয়, বলবান হয়, তাহলে পরে অবশ্যই কিন্তু সে তার ধর্ম প্রতিপালন করবে এবং মোক্ষের পথে সে কিন্তু এগিয়ে যেতে পারবে। কিন্তু যদি সেটার বিপরীত হয় তাহলে পরে কিন্তু তার মোক্ষের পথ কিন্তু সঠিকভাবে এগোতে পারবে না। চলে আসবো এবারে দ্বিতীয় ত্রিকোণ, যেটা আমাদের অর্থ ত্রিকোণ।
সেটি হলো বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। অর্থাৎ আমি মেষ ধরেই যদি দেখি তাহলে পরে আমার ধনভাব যেটা আছে সেখান থেকে যে ত্রিকোণ তৈরি হলো সেটি হলো আমাদের অর্থ ত্রিকোণ। দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থ, আমাদের জ্ঞাতি, কুটুম্ব, পরিবার এবং ষষ্ঠ ভাব থেকে আমাদের কর্ম। তাহলে পরিবার যদি থাকে তাকে লালন পালন করার জন্য কর্মের প্রয়োজন এবং কর্ম করতে গেলে পরে 6th হাউসকে আমাদের নির্দেশ করছে। যদি কেউ স্বাধীন জীবিকাও করে এবং সেখানে সফলতার সাথে এগিয়ে যেতে চায় তাহলে পরেও আমাদের 10th হাউসকে আমরা নির্দেশ করছি। ফলত এই তিনটে ঘরকে, এটি পৃথ্বীতত্ত্বের ঘর, এই তিনটে ঘরকে বলা হচ্ছে ধর্মত্রিকোণ। ধর্মত্রিকোণ যদি কারোর সবল হয় বা বলবান হয়, সে কিন্তু তার আর্থিক ক্ষেত্র থেকে সুন্দরভাবে নিয়ে সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবে, অর্থাৎ তার পরিবারকে চালাতে পারবে, আরো মানুষজনকে সে আর্থিকভাবে সাহায্য করতে পারবে এবং দান করতে পারবে। দান হলো সর্বশ্রেষ্ঠ একটা পুণ্যের কাজ এবং তার ফলে কিন্তু সে মোক্ষের দিকে যেতে পারবে। যদি সেটা অশুভভাবে প্রভাবিত হয় বা অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে পরে সে কিন্তু সর্বদা অর্থের চিন্তাই করবে যে কিভাবে কোথা থেকে আমি অর্থ নেব, সেটা ভালোভাবে হোক সেটা খারাপভাবে হোক, সর্বদা তার মাথায় কিন্তু কোনো ঈশ্বরের চিন্তা ঘুরবে না, সর্বদা ঘুরবে অর্থের চিন্তা, যার ফলে তার কিন্তু মোক্ষের পথে এগোনোর সমস্যা হবে। কিন্তু যদি বলবান হয় তাহলে পরে সে মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। তৃতীয় ত্রিকোণ যেটা আমাদের তৈরি হয় সেটা হচ্ছে 3, 7, 11। অর্থাৎ মেষ থেকেই যদি আমি দেখি যে বায়ু রাশিগুলো আমার পড়ছে, যেমন মিথুন, তুলা এবং কুম্ভ, এই তিনটি কিন্তু হচ্ছে যে কোণ সৃষ্টি করছে সেটি হচ্ছে কাম ত্রিকোণ। অর্থ গেল, ধর্ম গেল, এবারে হচ্ছে কাম ত্রিকোণ। এই কাম ত্রিকোণ অর্থাৎ দেখুন সপ্তম ভাব থেকে আমাদের কামের উদ্ভব হয়। সপ্তম ভাব আমাদের পার্টনারের ভাব, সপ্তম ভাব আমাদের ব্যবসার ভাব, আর তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরিশ্রমের ভাব, আমাদের সহনশীলতা, আমাদের পরাক্রম, এই জায়গাগুলো তৃতীয় ভাব থেকে দেখাচ্ছে। আর একাদশ ভাব হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তি, আমাদের মনোবাসনা পূরণের ঘর, যার ফলে কি হচ্ছে যে কামের উদ্রেক যেখান থেকে হচ্ছে সেখানে ধরুন বিবাহ হচ্ছে, বিবাহের পরে তার সন্তান হচ্ছে, সন্তান লালন পালনের জন্য যেটা দরকার সেটার জন্য অর্থ অর্থাৎ ইনকাম দরকার, রোজগার, অর্থাৎ আমাদের 11th হাউস। এবং যে তৃতীয় ঘরকে আমরা দেখতে পাচ্ছি সেই তৃতীয় ঘর হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়, তার জন্য কিন্তু এই তিনটে ঘর মিলে হচ্ছে কামের ঘর। আমাদের যে কাম পুরুষার্থ সেটাই কিন্তু এখান থেকে চরিতার্থ হয়, যার ফলে এই ঘরে কোনো বলবান গ্রহ থাকা বা শুভ গ্রহ থাকা বা এই তিনটে কোণ মিলিত হয়ে যদি শুভ অবস্থান থাকে তাহলে পরে কিন্তু সেই জাতক বা জাতিকা তাদের যে মনোবাসনা বা তাদের যে কামনা সেটা কিন্তু ঐশ্বর চিন্তাতে হবে, সেটা কিন্তু দৈহিক কামনা চিন্তার ভেতরে আসবে না বা ঐশ্বর্য চিন্তার ভেতরে আসবে না, তারা কিন্তু ঈশ্বরের চিন্তার ভেতরে আসবে। আর যদি সেটা অশুভ হয় তাহলে পরে কিন্তু তার বিপরীত হবে। শুভ হলে পরে তার মোক্ষের দিকে অগ্রগতি, অশুভ হলে পরে তাকে আবার জন্ম নিতে কিন্তু হবে। এবারে আসবো চতুর্থ যে পুরুষার্থ সেটি। চতুর্থ পুরুষার্থ হলো হচ্ছে আমাদের যে তিনটি ত্রিকোণ নিয়ে গঠিত হয়েছে সেটি হলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই তিনটে হচ্ছে জলরাশি, জলেই আমাদের জীবন, কেননা একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে জলের মধ্যে দিয়েই ভূমিষ্ঠ হয়। আর যখন একটা মানুষ মারা যায় বা মৃত্যু হয়ে যায় তার অস্থি কিন্তু জলেই বিসর্জিত হয়। কাজে জলেই আমাদের জীবন, জলেই আমাদের মরণ। তো এই তিনটে রাশি মিলে যে ত্রিকোণ হচ্ছে সেটি হচ্ছে মোক্ষ ত্রিকোণ। কেন হচ্ছে? চতুর্থ ভাব আপনি যদি মেষ থেকে দেখেন তাহলে পরে চতুর্থ ভাব আমাদের জলের ঘরপাট পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের মাতৃভাব। মায়ের থেকেই আমাদের জীবন শুরু হচ্ছে এবং মা আমাদের ভেতরে তার সংস্কার শেখাচ্ছে। মা ছোট থেকে শিশুকে সংস্কার দেয়, জ্ঞান দেয়। এই জ্ঞান থেকে তার কিন্তু সাধন পথে অগ্রসরের জায়গা, সেটা সে যে সাধনা মানে এই নয় যে ওং রিং ক্লিং বলছে, সেটা নয়। পড়াশোনাটাও একটা সাধনা, কর্মটাও একটা সাধনা। কাজে জ্ঞান এবং কর্মের মার্গ দিয়েই কিন্তু মোক্ষ লাভ হয় জীবাত্মার। তা মায়ের থেকে সংস্কারের পরে যখন আপনি চলে আসছেন অষ্টম ঘর, যেখান থেকে আমাদের স্পিরিচুয়াল ঘর, আমাদের সাধনার ঘর,
এইখান থেকে যখন আপনি আবার দেখছেন দ্বাদশ ঘর, যেটা হচ্ছে আমাদের মোক্ষের ঘর, তা এই তিনটে ঘর রিলেট করলে পরেই কিন্তু সেই জীবাত্মার মোক্ষ লাভ হচ্ছে। যদি এটি বলবান হয় তাহলে পরে সে কিন্তু অবশ্যই মোক্ষের পথে এগিয়ে যাবে, আর যদি বলবান না হয় তাহলে সে তার নৈতিকতার দিক থেকে, সংস্কারের দিক থেকে পিছু হটবে এবং তাকে পরবর্তী সময় আবার জন্মগ্রহণ করতে হবে। এতে গেল 4টে পুরুষার্থর কথা। এই পুরুষার্থ থেকে আমরা জানতে পারবো যে কোন আত্মা, কোন জীবাত্মা কিভাবে তার জীবন অতিবাহিত করবে। কারণ বর্তমানে আমাদের মানুষদের মধ্যে তো ভয় প্রচুর কমে গেছে। আমরা পরজন্ম বিচার করি না, আমরা পূর্বজন্ম দেখি না, মানি না। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র, যদি কারোর বাড়িতে গরুর পুরাণ থাকে অবশ্যই সেটাকে পড়ে দেখবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে পরজন্ম এবং পূর্বজন্ম দুটোরই কিন্তু যোগ সূত্র পাওয়া যায়। এবং সেই অ্যাটিটিউড, সেই চিন্তা ভাবনা, সেই দুঃখ, প্রতিটা জিনিস নিয়েই কিন্তু আমরা এই মৃত্যুলোক, যেটা পৃথিবী বলা হয়, সেখানে আমরা আসি। এবারে তো আমরা চিন্তা করলাম যে এই পুরুষার্থের ব্যাপার, কিন্তু যে মানুষটা বা যে জীবাত্মা সে তার নশ্বর দেহ ছেড়ে চলে গেল, অর্থাৎ তার মৃত্যু হলো, মৃত্যুর পরে সে কোন লোকে ধাবিত হবে, তার সেই আত্মা কোন লোকে ধাবিত হবে, সেটা জানতে গেলে পরেও কিন্তু ঋষিরা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখে গেছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে। সনাতন জ্যোতিষশাস্ত্র মানে ভরপুর জিনিস দেওয়া রয়েছে, তা সেটা থেকেও আমরা জানতে পারি। কিভাবে জানবো? সেক্ষেত্রে কিন্তু যে জীবাত্মা জীবিত অবস্থায় রয়েছে সেই কুণ্ডলীর কোনো দাম আর থাকবে না। অর্থাৎ সেই জীবাত্মার মৃত্যুর সময় সে কোথায় মৃত্যুবরণ করেছে, কোন তারিখে মৃত্যুবরণ করেছে এবং কোন সময় মৃত্যুবরণ করেছে, সবকিছু মিলিয়ে একটা তাৎকালিক কুণ্ডলী আমাদের তৈরি করতে হবে। সেই কুণ্ডলী থেকেই আমরা জানতে পারবো যে জীবাত্মা কোন গতিতে বা কোন দিকে ধাবিত হয়েছে। সে কি স্বর্গলোক প্রাপ্তি হবে, সে কি নরকলোক প্রাপ্তি হবে, নাকি সে ভূলোক প্রাপ্তি হবে, নাকি সে পৃথিবীলোক প্রাপ্তি হবে। তার তৎকালিক যে কুণ্ডলী তৈরি হয়েছে সেই কুণ্ডলীর লগ্নে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সেই সময়, তাহলে পরে বুঝতে হবে সেই জীবাত্মা দেবলোক প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সে দেবলোকে যাবে। যদি দেখা যায় যে মৃত্যুর সময় সেই লগ্নের মধ্যে রবি এবং মঙ্গলের অবস্থান রয়েছে, অর্থাৎ তৎকালিক যে লগ্ন থাকবে সেই লগ্নের মধ্যে যদি মঙ্গল এবং রবি থাকে, তাহলে পরে জানতে হবে সেই জীবাত্মা মৃত্যু লোকে পর্যবসিত হবে বা যাবে। অর্থাৎ মৃত্যুলোক বলতে আমাদের এই পৃথিবীলোক, মানে তাকে পৃথিবীতে আবার আসতে হবে। যদি দেখা যায় যে তৎকালিক লগ্নে চন্দ্র অবস্থান করছে এবং তার সাথে শুক্র অবস্থান করছে, তাহলে পরে সেই জীবাত্মা কিন্তু পিতৃলোকে সে তার স্থান পাবে। যদি দেখা যায় তৎকালিক লগ্নে শনি এবং বুধ অবস্থান করছে, তাহলে পরে সেই জীবাত্মা কিন্তু নরক লোকে পতিত হবে। এছাড়াও আরো কিছু কিছু জিনিস বিচারের মধ্যে আসে। সেই মৃত ব্যক্তির তৎকালিক যে ছক তৈরি হবে সেই কুণ্ডলীর মধ্যে যদি দেখা যায় মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, এই 4টে রাশির মধ্যে কোনো একটি লগ্ন হয়েছে, তাহলে পরে সেই জাতক কিন্তু মৃত্যুলোক প্রাপ্তি হবে, অর্থাৎ পৃথিবী লোকে তাকে আবার আসতে হবে। যদি দেখা যায় সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নে সেই জাতকের লগ্ন বেরিয়েছে, অর্থাৎ মৃত্যুর অবস্থায়, তাহলে পরে সেই জাতক কিন্তু স্বর্গলোক প্রাপ্তি হবে বা ভূলোক যেটাকে বলা হয় সেইটি প্রাপ্ত হবে। আর যদি দেখা যায় ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্ন প্রাপ্ত হয়েছে তার মৃত্যুর সময়, তাহলে পরে সেই জাতক কিন্তু দেবলোক প্রাপ্ত হবে। মৃত্যুর সময় সেই যে তৎকালিক কুণ্ডলী হচ্ছে সেই কুণ্ডলীতে মৃত ব্যক্তির যদি দ্বাদশ ভাবে শনি, মঙ্গল, রাহু, রবি এরকম কোনো গ্রহ থাকে, এরা একসাথে থাকে, অথবা যদি যে কোনো একজন বা যে কোনো দুজন এই গ্রহ দ্বাদশে থাকে, যেহেতু দ্বাদশ স্থান মোক্ষের স্থান, তাহলে পরে কিন্তু সেই মৃত ব্যক্তির মোক্ষ লাভ হবে না, তাকে কিন্তু আবার ফিরে আসতে হবে এই মৃত্যুলোকে। যদি মৃত্যুকালীন লগ্ন থেকে অষ্টমে রবি এবং চন্দ্র থাকে, সেটা যে কোনো লগ্ন হতে পারে, তার অষ্টমে যদি রবি এবং চন্দ্র থাকে, তাহলে পরে মৃত্যু হওয়া যে ব্যক্তি
সে কিন্তু দেবলোক প্রাপ্তি হবে, অর্থাৎ তার যে আত্মা সেটি কিন্তু দেবলোকের দিকেই তার গতি থাকবে। যদি মৃত্যুকালীন তার মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করে, অর্থাৎ মৃত্যুর সময় যে আমাদের লগ্ন কুণ্ডলী তৈরি হবে সেটাতে যদি মঙ্গল থাকে অষ্টমে, যে কোনো লগ্ন হোক না কেন, তাহলে পরে সে কিন্তু পৃথ্বীলোক প্রাপ্তি হবে বা মৃত্যুলোক প্রাপ্তি হবে, মানে তাকে আবার সেই মৃত্যুলোকে আসতে হবে। আর যদি মৃত্যুকালীন যে কোনো লগ্নই হোক না কেন, মৃত্যুকালীন যে অষ্টম ভাব থাকবে লগ্ন থেকে, সেখানে যদি কোনো রকম ভাবে বুধ, বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে, তাহলে পরে সেই মৃত ব্যক্তির যে আত্মা, জীবাত্মা যেটা ছিল তিনি নশ্বর থাকাকালীন, সেই মৃত ব্যক্তির আত্মা সেটা কিন্তু স্বর্গলোক প্রাপ্ত হবে। আর যদি দেখা যায় যে অষ্টম স্থানে সেই মৃত্যুকালীন সময় শনি অবস্থান করছিল, তাহলে পরে সেই মৃত ব্যক্তির যে আত্মা আছে সেটি পাতাল লোক প্রাপ্তি হবে। তো বন্ধুরা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কেমন লাগলো ভিডিওটা আপনাদের জানাবেন, এবং পরবর্তী সময় আরো এইসব রিসার্চমূলক, নানা তথ্যমূলক অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।